অ্যালকাইনের প্রথম শ্রেণীর যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর শিল্প উৎস আর ব্যবহার এবং তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো করতে হবে। সেগুলো কী কী? যেমন প্রথম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কাকে বলবো? আচ্ছা, অ্যালকেন কাকে বলবো না, কার্বন ও হাইড্রোজেন সমন্বিত যে সমস্ত মূলক জৈব যৌগে উপস্থিত থেকে একটা উপস্থিত থাকবে এবং এক বা একাধিক পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন পরমাণুর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। কত কথা বাদ দাও। অ্যালকেন কাকে বলবো না, এক কথায় যদি বলতে চাই যে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধনে যুক্ত থেকে এবং তাদের সঙ্গে যদি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে সেই জৈব যৌগকে বলা হয় অ্যালকেন। আর এর অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেতটা কি না, CnH2n+2। এই অ্যালকেনের সাধারণ সংকেত এখানে n সমান যদি 1 বসানো হয়, n সমান 1 বসালে হবে CH4। তাহলে অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে কি না মিথেন। CH4 হচ্ছে মিথেন। সেইবার মিথেনের শিল্প উৎস আমাদেরকে পড়তে হবে। মিথেনের শিল্প উৎসর মধ্যে কী আছে না, সংশ্লেষ পদ্ধতিতে। যেমন সংশ্লেষ পদ্ধতিতে কীভাবে করা হবে মিথেনকে তৈরি না, কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইডকে যদি কার্বন মনোক্সাইডকে যদি নিকেল চূর্ণ মানে ওর মধ্যে হাইড্রোজেন গ্যাস চালিয়ে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? মিথেন তৈরি হবে। এটাই হচ্ছে মিথেনের শিল্প উৎস। হ্যাঁ, অথবা কার্বন ডাই অক্সাইডে যেখানে বিক্রিয়াটা করা আছে নিকেলের সঙ্গে ক্রিয়া করে উৎপন্ন করবে। আচ্ছা, এবার এই যে মিথেন, এছাড়া আমরা প্রাকৃতিক উপায়ে মিথেনকে কোথা থেকে পাই না, আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে মানে কয়লা খনি অঞ্চলে যে কোল গ্যাস পাওয়া যায় সেই কোল গ্যাসের মধ্যে প্রায় 80% মিথেন থাকে। এরা গোবর গ্যাসেও মিথেন থাকে। তা আচ্ছা, এবার এই মিথেন গ্যাসকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব না, জ্বালানি হিসেবে। তারপরে মিথেনকে যদি অসম্পূর্ণরূপে দহন করা হয়, যে কালো গুঁড়ো পাওয়া যায় সেই কালো গুঁড়োকে কার্বন ব্ল্যাক হিসেবে মানে ছাপার কালি বা জুতোর কালি প্রস্তুত করতে। এছাড়া মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড, ক্লোরোফর্ম, অ্যাসিটিলিন, কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করতে মিথেন ব্যবহার করা হবে। এবার কার্বন ব্ল্যাক কি না, মিথেনকে আমাদের যে মিথেন আছে সেই মিথেনকে যদি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তখন কি হবে? মিথেনকে উত্তপ্ত করলে বায়ুর অনুপস্থিতিতে মিথেনকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে C+H2 উৎপন্ন হবে। এটাই হচ্ছে কার্বন ব্ল্যাক। এটাই হচ্ছে কি না কার্বন ব্ল্যাক। আচ্ছা, এরপর ধরো অনেক সময় আমরা দেখেছি যে ধরো শ্মশানে, বিশেষ করে শ্মশান বা যে কোনো কর্দমাক্ত জায়গা বা জলা জায়গায় দেখবে মাঝে মাঝে আলো দেখা যায়। অনেকে বললো এই যে ভূতের আলো এরকম করে, তো কিন্তু ওটা হচ্ছে কোনো ভৌতিক ব্যাপার নয়। কি হয়, যে কোনো কর্দমাক্ত বা জলাভূমিতে যে গাছপালাগুলো থাকে সেগুলো পচে গিয়ে কি করে মিথেন গ্যাস তৈরি করে এবং ওই জায়গায় কি হয় ফসফরাস ডাইহাইড্রাইড ওই জায়গায় হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড P2H4 এবং ফসফিন PH3, এটা হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড, এটা হচ্ছে ফসফিন, এই গ্যাস উৎপন্ন হয়। এবার ফসফরাস ডাইহাইড্রাইড হচ্ছে অত্যন্ত সক্রিয় গ্যাস, বায়ু সংস্পর্শে আসা মাত্রই জ্বলে ওঠে। যখন জ্বলে ওঠে সেই তাপে কী হয়, ওই জায়গায় যে মিথেন থাকে মিথেনও জ্বলে ওঠে। এবার মিথেন যেহেতু আমার হাইড্রোকার্বন জাতীয় পদার্থ, এবার হাইড্রোকার্বন জাতীয় পদার্থগুলো যখন জ্বললে কী হয়, নীল শিখায় জ্বলতে থাকে। ফলে হচ্ছে ওই যে কর্দমাক্ত জায়গায় যেহেতু ফসফরাস ডাইহাইড্রাইড দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থ হওয়ার জন্য জ্বলে ওঠে, তার সঙ্গে মিথেন থাকে, মিথেনও জ্বলে উঠলো, ফলে নীল শিখা দেখা যায়। এই ঘটনাটাকে মানে আমরা আলেয়া বলি, কিন্তু এটা কোনো ভৌতিক ব্যাপার নয়। আচ্ছা, এই যে মিথেন হলো, এবার মিথেনের যে ব্যবহার হলো, মিথেন শিল্প উৎস হলো। এবার মিথেনের কয়েকটা রাসায়নিক বিক্রিয়া আছে। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মিথেনকে যদি বায়ুতে পোড়ানো হয়,
বায়ুতে পোড়ালে কি হবে না, মিথেনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই যে মিথেনকে বায়ুর অক্সিজেনের সঙ্গে যদি পোড়ানো হয় তাহলে CO2 প্লাস জলীয়বাষ্প উৎপন্ন হবে। আর প্লাস তোমার তাপ উৎপন্ন হয়, প্লাস তাপ উৎপন্ন হলো। হ্যাঁ, এটা বায়ুতে পোড়ালে মিথেন এইভাবে উৎপন্ন হয়। এবার বায়ুতে, আমি এটা নর্মালি বায়ুতে পুড়েছি, এবার অনুঘটকের উপস্থিতিতে আমি বায়ুতে মিথেনকে পোড়াবো। অনুঘটকের উপস্থিতিতে বায়ুতে মিথেনকে যদি পোড়ানো হয়, মানে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, এবার অনুঘটক 2 প্রকার অনুঘটক ব্যবহার করব। একটা হচ্ছে কপার অনুঘটক, সেখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখবো, আর হচ্ছে 1100 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করে, বায়ুর অক্সিজেন যুক্ত করে চাপ প্রয়োগ করে কপার অনুঘটকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করলে তৈরি হবে মিথাইল অ্যালকোহল CH3OH। এই মিথাইল অ্যালকোহল এর বাণিজ্যিক নাম হচ্ছে মিথানল। মিথাইল অ্যালকোহল উৎপন্ন হলো। আচ্ছা, এরপর যদি আমি অনুঘটকটা চেঞ্জ করে দেই, অনুঘটক যদি চেঞ্জ করা হয়, মানে Mn2O3 অনুঘটক, যদি কপার অনুঘটকের জায়গায় Mn2O3 অনুঘটক যদি ব্যবহার করা হয়, Mn2O3 এই অনুঘটক ব্যবহার করলে এখানে তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখলে আর উচ্চ চাপ যদি রাখা হয়, তখন তৈরি হবে ফর্মালডিহাইড HCHO। এটা হচ্ছে ফর্মালডিহাইড। এটা তৈরি হবে। তাহলে মিথেনকে এমনিতে বায়ুতে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প উৎপন্ন হলো, কিন্তু মিথেনকে বায়ুতে পোড়াবো সেখানে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে যদি অনুঘটকের উপস্থিতিতে পোড়ানো হয় তাহলে কি উৎপন্ন হয়, মিথাইল অ্যালকোহল বা মিথানল আর হচ্ছে ফর্মালডিহাইড। আচ্ছা, এবার মিথেনের সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে আমরা সবাই জানি। এবার মিথেন যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়া করে না, কেবলমাত্র দ্রুত বিক্রিয়া করে। কি বললাম, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সেগুলো দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মিথেন যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য প্রতিস্থাপন বিক্রিয়া করবে। এবার প্রতিস্থাপন বিক্রিয়া কীরকম করে না, দু ধরনের, একটা হচ্ছে প্রখর সূর্যালোকের উপস্থিতিতে, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকে। প্রখর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেন প্রখর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে। এটা হচ্ছে প্রখর সূর্যালোক বিক্রিয়া করে তৈরি করবে C+HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, মানে কার্বন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করবে। এটা প্রখর সূর্যালোক। আর বিক্ষিপ্ত সূর্যালোকের সঙ্গে যদি বিক্রিয়া করে মিথেন হচ্ছে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে বিক্ষিপ্ত সূর্যালোকের সঙ্গে যদি বিক্রিয়া করে, বিক্ষিপ্ত সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করলে প্রথমে কি হবে, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানেই দেখো। এবার মিথেনের 4টা হাইড্রোজেন পরমাণু ছিল, একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যাবে আর ক্লোরিন ওই জায়গা দখল করবে। তাহলে কি তৈরি হবে, CH3Cl প্লাস HCl তৈরি হবে। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। পুনরায় মিথাইল ক্লোরাইড CH3Cl পুনরায় আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবো, এই বিক্ষিপ্ত সূর্যালোক সেম জিনিস, আবার একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যাবে, তাহলে CH2Cl2 প্লাস HCl। এরপর তৈরি করবে CH2Cl2 হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। আর CH2Cl2 পুনরায় কার সঙ্গে বিক্রিয়া করবে, আবার ক্লোরিনের সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোকের যুক্ত হয়ে বিক্রিয়া করবে, কি হবে, ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্ম তৈরি হলো প্লাস HCl। দেখো, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম হলো। তারপরে আবার CHCl3, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা একটা করে হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যাচ্ছে, যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলোই বেরিয়ে যাবে।
আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 প্লাস HCl, এই কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হলো। এরপর আর বিক্রিয়া হবে না, কারণ আর প্রতিস্থাপিত কোনো হাইড্রোজেন পরমাণু নেই। ব্যাস, তাহলে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে তৈরি করবে মিথাইল ক্লোরাইড, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপর ক্লোরোফর্ম, তারপর কার্বন টেট্রাক্লোরাইড। এটাই হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার তোমাকে এখান থেকে কোশ্চেন এরকম দিতে পারে যে রূপান্তর করো এরকম তুলে দিল পরীক্ষায়, CH4 থেকে CCl4 এরকম। এবার তোমাকে তাহলে ওইভাবে করতে হবে। তাহলে একবারে ডাইরেক্ট তো করা হবে না, তাহলে CH4 এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া বিক্ষিপ্ত সূর্যালোক দিয়ে প্রথমে CH3Cl, তারপরে এরকম পরপর স্টেপগুলো দিয়ে পরপর এইভাবে করে আসতে হবে। এটা গেল আমাদের অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ। এরপর হচ্ছে অ্যালকিন শ্রেণী। অ্যালকিন শ্রেণী হচ্ছে যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন ও কার্বনের মধ্যে দ্বিবন্ধন যুক্ত থাকে, সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন বলা হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকিন। যেমন অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে এনের মান এখানে কমপক্ষে দুটো কার্বন লাগবে, এনের মান যদি 2 বসাই তাহলে কি হবে, এনের মান 2 বসালে C2H4। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে, এটার নাম হচ্ছে ইথিলিন। তাহলে অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো, তাহলে এরা কি বিক্রিয়া করবে না, প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবে না, দ্রুত বিক্রিয়া করবে। সেই অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে ইথিলিন। এবারে ইথিলিনের শিল্প উৎস কি, ইথিলিন মানে শিল্পে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হবে। ইথাইল অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে যদি অ্যালুমিনা চূর্ণের উপস্থিতিতে Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, ইথাইল অ্যালকোহলকে অ্যালুমিনা চূর্ণ অনুঘটকের উপস্থিতি 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি হবে, ইথিলিন উৎপন্ন হবে। CH2 ডবল বন্ড CH2 প্লাস জলীয়বাষ্প উৎপন্ন হবে। এটাই হচ্ছে শিল্পে এইভাবে ইথিলিন প্রস্তুত করা হয়। ইথাইল অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম চূর্ণ মানে অ্যালুমিনা চূর্ণ বা অ্যালুমিনিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতি 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইথিলিন উৎপন্ন হবে। আচ্ছা, এবার ওখান থেকেও তোমাকে রূপান্তর বিক্রিয়া দিতে পারে, যে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন একটা রূপান্তর বিক্রিয়ায়, যে এখানে একটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এছাড়া প্রাকৃতিক উপায়ে পেট্রোলিয়াম যে খনি আছে, সেই পেট্রোলিয়ামের খনিতে যেমন আমরা বা কোল গ্যাসের মধ্যে কত পার্সেন্ট 85% মিথেন পেয়েছিলাম, তেমনি এখানে 20% আমি পাবো ইথিলিন পাবো। হ্যাঁ, এবার এই ইথিলিনের ব্যবহার কি, ইথিলিনের প্রধান ব্যবহার হচ্ছে আমরা যে কাঁচা ফল, যে কোনো ফল পাকাতে আমরা কি ব্যবহার করি না, ইথিলিন ব্যবহার করি। কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করি। এছাড়া যে শল্য চিকিৎসা বলতে মানে আমাদের হচ্ছে যে কাটা ছেঁড়া বা অপারেশন যখন করা হয়, অপারেশন করার সময় চেতনানাশক হিসেবে এই ইথিলিন ব্যবহার করা হয়। এছাড়া ডাইমিথাইল ইথার, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিনের কাজ করে। সেই ইথিলিন গ্লাইকল, মাস্টার্ড গ্যাস, এসব প্রস্তুত করতে ব্যবহার করে। তাছাড়া পলিথিন, পিভিসি পাইপ প্রস্তুত করতে ইথিলিন ব্যবহার করা হবে। আচ্ছা, এবার তোমাকে বললাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্রুত বিক্রিয়া করে, তাহলে দ্রুত বিক্রিয়া কাকে বলবো না, যে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। ধরো এখানে AB প্লাস C প্লাস D প্লাস E এবং পরস্পর যুক্ত হয়ে দেখা গেল আমার একটা যৌগ X তৈরি করলো। এই রকম বিক্রিয়াটাকে বলা হবে কি, দ্রুত বিক্রিয়া। মানে একাধিক বিক্রিয়ক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হবে দ্রুত বিক্রিয়া। সেটা হচ্ছে কি করে না, ইথিলিন এই দ্রুত বিক্রিয়া করে। এবার ইথিলিন দ্রুত বিক্রিয়া যে করে,
তেমনি অ্যাসিটিলিনও দ্রুত বিক্রিয়া করবে, কারণ অ্যাসিটিলিন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য এরা দ্রুত বিক্রিয়া করবে। এবার দেখো ইথিলিনের হচ্ছে সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2, তাহলে একটা দ্রুত বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে করছি। এই হাইড্রোজেনের সঙ্গে ইথিলিন যুক্ত হয়ে এখানে নিকেল অনুঘটক লাগবে, নিকেল অনুঘটকের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে না ইথেন, CH3 বন্ড CH3। মানে এখানে দুটো হাইড্রোজেন অণু ছিল, দুটো হাইড্রোজেন পরমাণু এই দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ইথেন তৈরি করবে। এটা হাইড্রোজেনের সঙ্গে হলো। এরপর হচ্ছে ধরো তোমার ব্রোমিনের সঙ্গেও করবে। ব্রোমিনের সঙ্গে যখন করবে তখন কি হবে না CH2 ব্রোমিনের সঙ্গে যখন ইথিলিন দ্রুত বিক্রিয়া করবে তখন অনুঘটক রূপে আমাকে মানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবিত করে ইথিলিনকে কার্বন দ্রবিত করে তার মধ্যে ব্রোমিন গ্যাস চালনা ব্রোমিন দ্রবণের মধ্যে চালনা করলে তাহলে তোমার কি তৈরি হবে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হবে। কীরকম না CH2 এইদিকে একটা বিআর, তখন একটা বন্ড উঠে যাবে CH2 বিআর। এটা মানে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ যে পরমাণুগুলো করবে সেই পরমাণুগুলো বিক্রিয়া করে লাস্টে তারা সম্পৃক্ত জৈব যৌগ তৈরি করবে। দেখো এখানে অসম্পৃক্ত ডবল বন্ড ছিল আর এখানে দেখো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড, এটা সাধারণ নাম। এবার এর আইউপিএক নাম কি হচ্ছে না 1,2, দুটো ব্রোমিন আছে তাই সেই জন্য ডাই, তাহলে এর আইউপিএক নাম হবে 1,2 হাইফেন দিয়ে ডাইব্রোমো ইথেন। দুটো কার্বন থাকলে ইথ আর সিঙ্গেল বন্ডে আছে এন, তাহলে ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন এরকম যৌগ তৈরি করবে। আচ্ছা, এবার ইথিলিন যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ তুমি প্রমাণ করবে কি করে। দেখো আমরা যে এক্ষুনি দ্রুত বিক্রিয়াটা শিখলাম, ইথিলিন যে একটা কি বলছি দ্রুত মানে ইথিলিন যে একটা অসম্পৃক্ত প্রমাণ করবো কি করে। দেখো ইথিলিনকে কি হচ্ছে ব্রোমিন দ্রবণ, ব্রোমিনের বর্ণ কি লাল বর্ণ, সেই লাল বর্ণের দ্রবণের মধ্যে ইথিলিন যোগ করা হলো, করে কার্বন টেট্রাক্লোরাইড ওর মধ্যে যোগ করলে এই কার্বন টেট্রাক্লোরাইডে যেখানে নিষ্ক্রিয় দ্রাবক এই বিক্রিয়া অংশগ্রহণ করে না, যোগ করলে শুধু বিক্রিয়াটা গতি বাড়িয়ে দেয়। বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়েছে সেটার বর্ণ কিন্তু বর্ণহীন হবে। বর্ণহীন হলো এই বর্ণহীন, তাহলে লাল বর্ণের দ্রবণ সম্পূর্ণরূপে বর্ণহীন হয়েছে। এবার বর্ণ অসম্পৃক্ত জৈব যৌগরা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ, অসম্পৃক্ত জৈব যৌগগুলো দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করলে দ্রবণের বর্ণের পরিবর্তন হয়। এই বর্ণের পরিবর্তন যখনই হবে তখন বুঝে নিতে হবে যে ইথিলিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ। আচ্ছা, এছাড়াও বিজ্ঞানী বায়ার তিনি একটা পরীক্ষা দিয়েছেন যে লঘু শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এই লঘু শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকেই বলা হয় বায়ারের বিকারক। এই বায়ারের বিকারক কোনো অসম্পৃক্ত জৈব যৌগে যদি দিয়ে দিলে লালচে বেগুনি রঙের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যে দ্রবণটা ছিল সেই দ্রবণটা কী হবে বর্ণহীন হয়ে যাবে। যদি কোনো অসম্পৃক্ত জৈব যৌগে বায়ারের বিকারক দিয়ে দেওয়া হয়, বায়ারের বিকারক দিয়ে দেওয়া হলে তাহলে কি হবে, যখন ধরো আমার এখানে অসম্পৃক্ত জৈব যৌগ আছে, অসম্পৃক্ত যৌগের মধ্যে আমি বায়ারের বিকারক দিয়ে দিচ্ছি, বায়ারের বিকারক হচ্ছে KMnO4, ক্ষারীয় KMnO4। এর বর্ণ কি না পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি বেগুনি বর্ণ, এটা হচ্ছে বেগুনি বর্ণ। দিয়ে দেওয়ার পর রেজাল্ট দেখা গেল বর্ণহীন যদি দ্রবণ তৈরি করে, বর্ণহীন দ্রবণ তৈরি করলে তাহলে বুঝতে হবে যে
মানে বায়ারের বিকারক যে দ্রবণে যোগ করেছিলাম সেই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে ইথিলিনে দিয়ে দিলে, ইথিলিন যদি এরকম বর্ণহীন দ্রবণ তৈরি করে তাহলে বুঝবো যে ইথিলিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এইভাবেই ইথিলিনের কিংবা অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। আচ্ছা, এবার ইথিলিনের একটু আগে বলেছিলাম যে দ্রুত বিক্রিয়ায় হাইড্রোজেনের সঙ্গে করেছিলাম। এবার হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় করলে কি নিকেল অনুঘটক ব্যবহার করেছিলাম। এবার যদি নিকেল অনুঘটক বাদে যদি আমি প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম বা র্যানি-নিকেল অনুঘটক ব্যবহার করি, হ্যাঁ, তখন কি হবে? এবার নিকেল অনুঘটক ব্যবহার করলে আমাকে যদি ইথিলিনের সঙ্গে যদি নিকেল অনুঘটক ব্যবহার করা হয়, হাইড্রোজেনেশন বিক্রিয়া নিকেল অনুঘটক ব্যবহার করলে আমাকে কত করতে হবে না 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে হবে নিকেল অনুঘটক ব্যবহার করলে। আর যদি প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম কিংবা র্যানি নিকেল যদি ব্যবহার করি তাহলে কোনো উষ্ণতা মানে সাধারণ উষ্ণতায় হবে। ব্যবহার করলে এটা হচ্ছে কি না সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটবে, একই বিক্রিয়া হবে, কিন্তু এইগুলো ব্যবহার করলে কোনো পরিবেশের যে উষ্ণতা বা স্বাভাবিক যে উষ্ণতা থাকে সেই উষ্ণতায় ঘটবে, কিন্তু নিকেল অনুঘটক ব্যবহার করলে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। আচ্ছা, এবার ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করেছিল ইথিলিন ডাইব্রোমাইড কার্বন টেট্রাক্লোরাইড অনুঘটক ব্যবহার করে। এবারে ইথিলিন ডাইব্রোমাইডের সঙ্গে যদি আমি ইথিলিন ডাইব্রোমাইডের সংকেত হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 বিআর এর সঙ্গে যদি আমি অ্যালকোহলীয় KOH যোগ করি, অ্যালকোহলীয় KOH যোগ করলে কি হবে দেখো। তাহলে KOH অ্যালকোহলীয় KOH বলতে মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, সেই অ্যালকোহলীয় KOH যোগ করলে KOH একটা হচ্ছে কি আয়নীয় যৌগ, তাহলে এর জলীয় দ্রবণে K প্লাস প্লাস OH মাইনাস আয়ন থাকবে। এই OH আয়নগুলো কি করবে না এই OH মাইনাস মানে নেগেটিভ যে আয়নগুলো মানে বা ঋণাত্মক যে আয়নগুলো সেগুলো কি করবে, এই যে কার্বন পরমাণুর সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত ছিল সেই হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন পরমাণু নিয়ে নেবে। আর K প্লাস আয়নগুলো কি করবে, এই ব্রোমিন আয়নগুলোকে নিয়ে নেবে, মানে নিয়ে এবার তৈরি করবে কি না CH, একটা H বেরিয়ে গেল এখান থেকে, তাহলে একটা বন্ড তৈরি হলো, আবার এটা থেকে একটা বেরিয়ে গেলে আরেকটা বন্ড তৈরি হয়ে যাবে CH প্লাস তোমার তৈরি করবে KBr প্লাস 2H2O, এটা তৈরি করবে। মানে অসম্পৃক্ত জৈব যৌগ থেকে সম্পৃক্ত জৈব যৌগ তৈরি হলো, আবার সেই সম্পৃক্ত জৈব যৌগ থেকে আবার অসম্পৃক্ত জৈব যৌগ তৈরি হলো, এটাই হচ্ছে রূপান্তর। তাহলে এখান থেকে আমাকে যদি এবার দেয় ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করো, মানে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, এখান থেকে রূপান্তর করো অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH রূপান্তর করো। তাহলে কি করবে, ইথিলিনের সঙ্গে ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড যোগ করলে ইথিলিন ডাইব্রোমাইড হলো, সেই ইথিলিন ডাইব্রোমাইডে পরে অ্যালকোহলীয় KOH যোগ করলে তোমার তৈরি হবে কি না অ্যাসিটিলিন। এইভাবে রূপান্তর করতে হবে। আচ্ছা, এরপর পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলবো না, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খলযুক্ত একটা বড় অণু তৈরি করবে সেই বিক্রিয়াকে বলা হবে পলিমারাইজেশন বিক্রিয়া। এবার এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করবে, সেই অণুটার আণবিক গুরুত্বও বড় হবে, সেই বিক্রিয়াকে পলিমারাইজেশন বিক্রিয়া বলবে। এবার পলিমারাইজেশন বিক্রিয়া এখানে ইথিলিন করে, ইথিলিনকে কি করা হয় উচ্চ চাপে প্রায় 1,500 অ্যাটমসফিয়ার চাপে ইথিলিন অণুকে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্রমিক অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে যদি ইথিলিন গ্যাসকে 5 থেকে 6 দিন ধরে চালনা করা হয়
তখন কি করবে, ইথিলিন অণুগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, পলিথিন তৈরি করবে। আমরা যে পলিথিন ব্যবহার করি, প্লাস্টিক যে ব্যবহার করি, সেই পলিথিন প্রস্তুত হয়। এখানে এই যে ইথিলিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, এই অণুগুলোকে বলা হবে মনোমার, আর যে পলিথিন উৎপন্ন হলো সেই বড় অণুটাকে বলা হবে পলিমার। পলিমারেশন বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে বলা হবে পলিমার। পলিমার কাকে বলা হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে পলিমার বলা হবে, ক্ষুদ্র অণুগুলোকে, ক্ষুদ্র অণুগুলোকে। আর হচ্ছে এই ভুল বললাম, পলিমার বলা হবে বৃহৎ অণুটাকে, বৃহৎ অণু। আর হচ্ছে মনোমার হচ্ছে কোনগুলো না, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, ক্ষুদ্র অণুগুলো। যেমন এখানে আমাদের হচ্ছে যে ইথিলিন আছে, CH2 ডবল বন্ড CH2। এবার তো এটা তো ইথিলিন, আমি যদি অসংখ্য ইথিলিন অণু নিয়েছি, অসংখ্য বলতে আমার হয়তো 1000টা আছে, তাহলে কী হবে, 1000টা থাকলে তাহলে আগের দিকে n গুণ হবে, মানে 1000 গুণ হবে। সে আমি যদি n সংখ্যক অণু নিয়েছি, n সংখ্যক ইথিলিন অণু নিয়েছি। এবার কন্ডিশানগুলো আছে কি, 1500 ATM চাপ আছে, আর হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, আর ক্রোমিক অক্সাইড Cr2O3 এই অনুঘটকের উপস্থিতিতে আমার হচ্ছে কি তৈরি হবে, পলিইথিলিন তৈরি হবে বা পলিথিন। সেটা সংকেত হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 এরকম ডট ডট, আবার হচ্ছে CH2 এরকম হয়ে, এরকম CH2 বন্ড দিয়ে CH2 এরকম চলতে থাকবে। তাহলে আমাদের যেহেতু ওখানে লেখা যাচ্ছে না, যেহেতু এখানে লেখা যাচ্ছে না, তাই আমরা কি করব, তাহলে আমরা পলিথিনকে আমরা কিভাবে লিখব না, এইভাবে CH2, খাতায় তো অত বড় লেখা যাবে না, তাহলে CH2 এটা অসংখ্য অণু চলতে থাকবে, তাহলে এই ব্র্যাকেটে কেটে দিয়ে এর বন্ডটাকে এরকম কেটে দিয়ে এই হোল N এইভাবে লিখব। এটাই হচ্ছে কি পলিইথিলিন। এভাবে পলিথিন তৈরি হলো বা পলিইথিলিন প্রস্তুত হবে। আচ্ছা, এটাই হচ্ছে পলিমারেশন বিক্রিয়া। এবার ওই যে পলিথিন তৈরি হলো, এবার ওই পলিথিনকে এবার বিভিন্ন, মানে একটা তো মণ্ড তৈরি হলো পলিইথিলিনের, এবার ওটাকে বিভিন্ন সাঁচে ফেলে বা বিভিন্ন ধরনের পলিথিন, বিভিন্ন সাইজের পলিথিন প্রস্তুত করা হবে। আচ্ছা, এই আমার দুটো গেল কি, অ্যালকেন অ্যালকিন, এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনে কি হচ্ছে, যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলোর মধ্যে দুটো কার্বন পরমাণু, কমপক্ষে দুটো কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে কি না, CnH2n-2। এবার এখানে n সমান যদি 2 বসানো হয়, তাহলে প্রথম যৌগ তৈরি হবে C2H2, যেটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, আর এর আইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। এর আইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। আর অ্যাসিটিলিন হচ্ছে বাণিজ্যিক নাম। আচ্ছা, এই যে অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন শিল্পে কিভাবে তৈরি করা হয় না, মিথেন গ্যাস আছে, মিথেনকে প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি করা হয় কিসের সাহায্যে, কয়লা পুড়ে নয়, তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যেই কিন্তু বৃহৎ উষ্ণতা তৈরি করা হয়। সেই তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করা হলো। তৈরি করলে সেই উষ্ণতায় মিথেন অণু বিয়োজিত হয়ে বা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে বা মিথেন কি তৈরি করবে, অ্যাসিটিলিন তৈরি করবে। মানে তৈরি করবে কি না, CH4, এখানে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, তৈরি করবে CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এটাই হচ্ছে শিল্পে এইভাবে তৈরি করা হয়। এছাড়া ঘরের উষ্ণতায় আমরা অ্যাসিটিলিন প্রস্তুত করব কিভাবে না, আমাদের যে পোড়া চুন আছে, সেই পোড়া চুনের সংকেত কি, ক্যালসিয়াম অক্সাইড। পোড়া চুনের সঙ্গে কার্বন মিশিয়ে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, হ্যাঁ, উত্তপ্ত করলে কি হবে না, ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হবে আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম কার্বাইডে CaC2-তে যদি অল্প পরিমাণ তুমি জল যোগ করো, অল্প পরিমাণ জল যোগ করলে কি তৈরি হবে, অ্যাসিটিলিন তৈরি হবে, C2H2। এবার ডাইরেক্ট লিখেছি অ্যাসিটিলিন তৈরি হলো, প্লাস কলিচুন তৈরি হয়ে যাবে CaOH-2।
ঘরের উষ্ণতায় এইভাবে পড়া হয়, মানে এইভাবে করা হয়, অ্যাসিটিলিন প্রস্তুত করা এইভাবে করা হয়। তাছাড়া কোল গ্যাসের মধ্যে একবার খুব কম পরিমাণে থাকে, প্রায় 0.6% আমাদের হচ্ছে অ্যাসিটিলিন পাওয়া যায়। আচ্ছা, এবার অ্যাসিটিলিন যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এই দ্রুত বিক্রিয়া করবে। হ্যাঁ, দ্রুত বিক্রিয়ার আগে ব্যবহারগুলো কী কী? না, অ্যাসিটিলিন হচ্ছে আমাদের যে লেদ আছে না, সেই লেদে বা ওয়েল্ডিং যেখানে হয়, ঝালাইয়ের কাজ হয়, ওয়েল্ডিং বলতে ঝালাইয়ের কাজ যেখানে হয়, সেখানে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হবে। এই অ্যাসিটিলিন গ্যাস আর অক্সিজেন গ্যাস দুটো সংমিশ্রণে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি হয়ে যায়। এছাড়া অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, ওয়েস্ট্রন, ওয়েস্ট্রেসল প্রভৃতি প্রস্তুত করতে অ্যাসিটিলিন ব্যবহার করে, বা কৃত্রিম রাবার, প্লাস্টিক এগুলো তৈরি করতে অ্যাসিটিলিন ব্যবহার করা হবে। আচ্ছা, অ্যাসিটিলিনের দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়ার মধ্যে প্রথমে হচ্ছে হাইড্রোজেশন বিক্রিয়া, হাইড্রেশন মানে হাইড্রোজেনেশন বিক্রিয়া। এই হাইড্রোজেনেশন বিক্রিয়া করাতে গেলে আমাদেরকে দুভাবে বিক্রিয়াটা করাবো। একটা হচ্ছে মানে দুভাবে বিক্রিয়া বলতে কি, দুটো অনুঘটক ব্যবহার করে একটা হচ্ছে লিন্ডলার অনুঘটক আর একটা হচ্ছে নিকেল অনুঘটক। লিন্ডলার অনুঘটকটা কি না, কুইনোলিন বলে একটা জৈব পদার্থ আছে, সেই কুইনোলিনের উপস্থিতিতে লেড অ্যাসিটেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেটের ওপর বিস্তৃত সূক্ষ্ম প্লাটিনাম চূর্ণকে, মানে কুইনোলিনের উপস্থিতিতে লেড অ্যাসিটেট যুক্ত, মানে কুইনোলিনের উপস্থিতি মানে কী হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের ওপর কী করা হবে, তাকে রেখে দিয়ে তার প্লাটিনাম চূর্ণকে কী করা হবে না, লেড অ্যাসিটেটের মধ্যে ডুবে একটা প্লাটিনাম চূর্ণকে লেড অ্যাসিটেটের মধ্যে ডুবিয়ে কী করা হবে, ক্যালসিয়াম কার্বনেটের ওপর রেখে দেওয়া হবে। এবার সেখানে কুইনোলিন রেখে দেওয়া হবে, ফলে যে সংমিশ্রণটা তৈরি হবে সেই সংমিশ্রণটাকে বলা হবে লিন্ডলার অনুঘটক। এই লিন্ডলার অনুঘটক যদি ব্যবহার করি কি হবে, সেখানে না অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এবার এখান থেকে হাইড্রোজেন দিলাম আর হচ্ছে আমার লিন্ডলার অনুঘটক দিলাম। লিন্ডলার অনুঘটক দিলে তোমার তৈরি হবে কি না, CH2 ডবল বন্ড CH2। নিয়ন্ত্রিত জারণ মানে এ তো মানে দ্রুত বিক্রিয়া মানে কি, যতক্ষণ পর্যন্ত তার অসম্পৃক্ততা থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিক্রিয়া চলতে থাকবে। এবার আমি ধরো নিয়ন্ত্রিত বিক্রিয়া করাবো, ধরো ট্রিপল বন্ড ছিল সেখান থেকে আমি ডবল বন্ড, মানে অ্যাসিটিলিন থেকে ইথিলিনে আমি আসবো আর আমি ইথেনে যাব না, তাহলে তখন আমাকে লিন্ডলার অনুঘটক ব্যবহার করতে হবে। লিন্ডলার অনুঘটক ব্যবহার করলে তাহলে হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটিলিন বিক্রিয়া করে কি করবে, ইথিলিন তৈরি করবে। এখানে এসে স্টপ হয়ে যাবে। এরপর আবার যদি আমি হাইড্রোজেন আর লিন্ডলার অনুঘটক দিই তখন তৈরি হবে ইথেন, C2H6 তৈরি হবে। এবার আমি যদি লিন্ডলার অনুঘটকের বদলে আমি যদি মানে নিকেল অনুঘটক ব্যবহার করি, নিকেল অনুঘটক ব্যবহার করলে উষ্ণতাও বাড়াতে হবে। এবার যদি নিকেল অনুঘটক ব্যবহার করি, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে তখন ডাইরেক্ট সেটা তৈরি হয়ে যাবে ইথেন, মানে C2H4, আবার তারপর তৈরি হবে C2H6 এইভাবে, বা একবারে ডাইরেক্ট এখানে এটা দিয়ে দিলে ডাইরেক্ট তোমার ইথেন তৈরি হয়ে যাবে। মানে এখানে মাঝখানে যে স্টেপে যে পদার্থটা পাওয়া যাবে মানে ইথিলিন, সেটা কিন্তু ক্ষণস্থায়ী, সে পুনরায় আবার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি করবে, মানে এক স্টেপে। এইভাবে অনুঘটকের এই ভিন্ন ভিন্নতার দরুন ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে। আচ্ছা, এবার ব্রোমিনেশন। এবার ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে না, অ্যাসিটিলিনকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করালে প্রথমে হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে। সেটা কীরকম, CH। এবার ব্রোমিন, সেই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করালে আমাকে কার্বন টেট্রাক্লোরাইড অনুঘটক CCl4 অনুঘটক দিয়ে দিলে তাহলে প্রথমে একটা ব্রোমিন যোগ হবে, তাহলে HCBr, তাহলে ট্রিপল বন্ড ছিল ডবল বন্ড আসবে CHPr, এটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হলো। পুনরায় আমার ব্রোমিন আর CCl4 দিলে তৈরি হবে
তাহলে কি না HC, তাহলে আরেকটা বন্ড উঠে যাবে, আরেকটা Br যোগ হয়ে যাবে, Br। তাহলে দেখো এখানে ছিল ট্রিপল বন্ড, তারপরে পরের স্টেপে হলো একটা স্টেপ করে হলো ডবল বন্ড, তারপরের স্টেপে হলো সিঙ্গেল বন্ড। এইভাবে একটা একটা করে বন্ড কমতে থাকবে আর দূরে দূরে করে ব্রোমিন পরমাণু যুক্ত হতে থাকবে, এইভাবে তৈরি করে। আচ্ছা, এরপর যে আমাদের এখানে যে আছে, এই দেখো এখানে আছে, দেখো তিনটা পৃথক সিলিন্ডারে ইথিলিন, অ্যাসিটিলিন আর মিথেন রাখা আছে, এদেরকে শনাক্তকরণ করবে কিভাবে? দেখো প্রথমে তুমি কি করতে পারো, তিনটা টেস্ট টিউবের মধ্যে বায়ারের অনুঘটক যোগ করে দিলেই দেখবে দুটোতে বর্ণহীন হয়ে যাচ্ছে আর একটাতে বর্ণের কোনো পরিবর্তন, তাহলে যেটাতে বর্ণের পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে মিথেন, বাকি যে দুটো আছে সেই দুটো তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার কোনটা ইথিলিন কোনটা অ্যাসিটিলিন আমরা বুঝতে পারছি না, তাহলে তার জন্য আমরা কি করব, এবার তার জন্য করতে হবে এই যে সিলিন্ডারে যে রাখা আছে, মানে তিনটা যে পাত্রে যে রাখা, মানে বাকি তো দুটো পাত্র, সেই দুটো পাত্রের মধ্যে দুটো পাত্রের গ্যাসের মানে ইথিলিন ও অ্যাসিটিলিনের মধ্যে আমি কি করব, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ যোগ করে দেবো। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে, অ্যাসিটিলিন অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের একটা অদক্ষেপ তৈরি করে, লাল বর্ণের অদক্ষেপ তৈরি করবে, কিন্তু ইথিলিন পারবে না। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণের সঙ্গে অ্যাসিটিলিন বিক্রিয়া করে কি করবে, লাল বর্ণে অদক্ষেপ করবে, কিন্তু ইথিলিন পারে না। তাহলে এখানে তিনটা পৃথক হয়ে গেল। এবার সেটা এখানে দেখি যে দেখো প্রথমে এখানে একটু আলাদা করে করছে, এখানে করেছে দেখো তিনটে পদার্থ আছে, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দিয়ে প্রথমে এখানে আলাদা করে নিচ্ছে কাকে না অ্যাসিটিলিনকে। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ কেবলমাত্র অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের অদক্ষেপ তৈরি করে। তাহলে বাকি দুটো আছে মিথেন আর ইথিলিন, মানে ইথিলিন। এবার মিথেন ও ইথিলিনের সঙ্গে এবার বায়ারের বিকারক যোগ করছে বা ব্রোমিন জলের দ্রবণ কার্বন টেট্রাক্লোরাইড অনুঘটক দিয়ে দিচ্ছে, তাহলে সেখানে ইথিলিন বিক্রিয়া করবে, অ্যাসিটিলিন করবে না। আর আমি তোমাদেরকে প্রথমেই করে দিয়েছিলাম বায়ারের বিকারক দিয়ে, হ্যাঁ এই আর কি। এরপর আমাদের যে আছে দুটো গ্যাস এলপিজি আর সিএনজি, এই এলপিজি সিএনজি গ্যাস আমাদেরকে একটু পড়তে হবে। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর এলপিজির মূল উপাদান, এই এলপিজি যে আছে এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। আমাদের যে রান্নার জ্বালানি সেই রান্নার জ্বালানি হচ্ছে এলপিজি, তার মূল উপাদান হচ্ছে বিউটেন। আর সিএনজির হচ্ছে মূল উপাদান হচ্ছে মিথেন। দেখো এগুলো সব হাইড্রোকার্বন, তাহলে আমরা যে সব গ্যাসীয় জ্বালানি ব্যবহার করছি এগুলো সমস্ত হাইড্রোকার্বন। এবার হাইড্রোকার্বনের একটা বৈশিষ্ট্য আছে, যে জ্বালানির মধ্যে হাইড্রোকার্বনের সংখ্যা বেশি থাকে, মানে হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব বেশি থাকে, সেই জ্বালানির কি হচ্ছে তাপন মূল্য একটু কম হয়। মানে মিথেনের আমি যেটা বলতে চাইছি যে মিথেনের দেখো হাইড্রোকার্বনে হাইড্রোজেন পরমাণু কটা আছে, 4টা, আর বিউটেন প্রোবিউট, তাহলে C4H10। তাহলে দেখো এখানে কার্বন পরমাণুর সংখ্যাও বাড়ছে আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও বেড়ে গেছে। তাহলে যত পরপর দূরের দিকে যেতে থাকবে, মানে বিউটেন তারপরে পেন্টেন হেক্সেন এরকম যত যেতে থাকবে, তাহলে হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব বাড়বে। আণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে জ্বালানির যে তাপন মূল্যের মান আস্তে আস্তে করে কী হবে, বাড়তে থাকবে। জ্বালানির ভুল বললাম,
যত হাইড্রোকার্বনের সংখ্যা বাড়তে থাকবে তার জ্বালানি তাপন মূল্যের মান তত কী হবে, কমতে থাকবে, আর তত বেশি ধোঁয়া উৎপন্ন করবে বা লাল শিখায় জ্বলতে থাকবে। যত হাইড্রোকার্বনের সংখ্যা কমতে থাকবে তত নীল শিখায় জ্বলতে থাকবে। এই তাহলে এলপিজি অপেক্ষা সিএনজি অধিকতর উৎকৃষ্ট মানের জ্বালানি, কারণ সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। এবার মিথেনের আণবিক গুরুত্ব কম, কিন্তু এলপিজিতে যে বিউটেন আছে সেই বিউটেনের আণবিক গুরুত্ব বেশি হওয়ার জন্য তার তাপন মূল্যও বেশি হয়। সেই কারণে এলপিজি অপেক্ষা সিএনজি উৎকৃষ্ট মানের জ্বালানি হবে। আচ্ছা, এই যে এলপিজি কি এগুলো করবে। আচ্ছা, আজকের আমাদের এই পর্যন্ত হবে, এলপিজি আর সিএনজি পর্যন্ত পড়া হলো। এর পরের দিন আমরা পড়ব কি না পলিমার। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে যেটা আমাদের হচ্ছে লাগে, প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস কি না, প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড যুক্ত একটি জ্বালানি, যার মধ্যে কি থাকবে 25% কার্বন মনোক্সাইড ও 4% কার্বন ডাইঅক্সাইড থাকবে। কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন, মূল উপাদান হচ্ছে প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণ। আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। এটাই হচ্ছে প্রডিউসার গ্যাস আর ওয়াটার গ্যাসের পার্থক্য। ওয়াটার গ্যাসটা এখানে নেই। আচ্ছা, এর পরের দিন আমরা হচ্ছে পড়বো, পলিমার সম্বন্ধে পড়বো।